আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিলায়েন্স স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা প্রথম অধ্যায়ের কোম্পানি সংগঠন বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করেছিলাম। কোম্পানি সংগঠনটা কি আর এটার বৈশিষ্ট্য কী কী থাকলে এটা কোম্পানি সংগঠন হিসেবে গণ্য হয়। 3 নম্বর হলো যে কোম্পানি সংগঠনের কিছু মানে আমাদের দেশের কোম্পানি সংগঠনের যে এটা প্রবর্তন শুরু হলো এটা নিয়ে আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব তোমাদের কোম্পানি সংগঠনের সুবিধা অসুবিধা এবং এর গঠন প্রণালী। এটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো অল্প সময়। তোমাদের মেইন কাজ হবে এই লেকচারগুলো থেকে বারবার দেখে নিজেকে তৈরি করে নেওয়া। যদি নিজেকে তৈরি করে নিতে পারি তাহলে দেখবা যে আমার কাছে আমার মূল্যায়ন ক্ষেত্রে আমি আগাতে পারবো এবং আমার সমস্ত বিষয়টা সব বিষয়গুলো সুন্দর হবে। আমার সব বিষয়ের ভালো ধারণা থাকবে, প্রত্যেকটা বিষয়ে আমি ভালো করতে পারবো। এই জন্য তোমাদেরকে বারবার করে আমি বলছি যে রুটিন মতো পড়াশোনাটা করবা আর বইটাকে সামনে রেখে চলার চেষ্টা করবে। বই যত দেখবা তত পড়াশোনা যত করবা উল্টাতে থাকবা। অল্প সময় হোক, হয়তো 20 মিনিট একটা বই নিয়ে বসলা বা আরেকটা সাবজেক্ট নিয়ে 20 মিনিট আধা ঘন্টার জন্য বসলা, ইংলিশটা নিয়ে 1 ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বসলা। সামনে যে লেকচারগুলো আছে এগুলো সামনে নিলাম আর বইটা সামনে নিয়ে মিলাই আস্তে 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 আগাতে থাকি, তাহলে অনেক ভালো করা সম্ভব আমাদের জন্য। এই পরিস্থিতিতেও অনেক স্টুডেন্টগুলো বিভিন্ন ভালো ভালো জায়গাতে তারা এরকম সুযোগ নিচ্ছে, ভালো করার জন্য আগে যাচ্ছে নিজ উদ্যোগে। যদি একটু পরিস্থিতির কারণে আমরা আজকে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি, তারপরে এই সমস্যার মধ্যে থেকে আমাদেরকে আগাতে হবে। আগে নিজেকে মানে স্টপ করে দেওয়া যাবে, থেমে যাওয়া যাবে, আমাদেরকে আগাইতে হবে। আগানোর জন্য আমাদের নিজের ইচ্ছা যেটা আছে, ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় শক্তি। আমাকে ভালো কিছু করতে হবে, ভালো কিছু করে আমাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে। আমাকে এরকম কী করতে হবে, আচরণ চলাফেরা 1 নম্বর করা লাগবে এবং আমার সময়ের সদ্ব্যবহার করে পৃথিবীতে সমস্ত মানুষ ভালো করছে একটাই, সেটা সময়কে ভাগ করে নিয়ে কাজে লাগে আগাইতে পারছে। আশা করি আমাদের যে স্টুডেন্টগুলো তোমরা যারা আসো, আমি যেভাবে তোমাদেরকে ডিরেকশন দিয়েছি, দিক নির্দেশনা দিয়েছি, আশা করি কোনো স্টুডেন্ট এখান থেকে বিরত থাকবে না। সবাই যার যার অবস্থান থেকে তোমরা কী করবা, আস্তে 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 আগাইতে থাকবা। আল্লাহ তারা দেখবে যে তোমাদের সাহায্য করবেন, চারদিক দিয়ে তোমরা ভালো করতে পারবে। এই জন্য 1 নম্বর হলো আমাদের সময়ের সদ্ব্যবহার করে আমাদেরকে রুটিন করে পড়াশোনা আগাতে হবে। আমাদের ব্যবসা সংগঠন এইটার পঞ্চম অধ্যায়ের যে একটা লেকচারের আগে দেওয়া আছে, দ্বিতীয় লেকচার হলো যে কোম্পানির সংগঠনের ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা আলোচনা করব আর কোম্পানি সংগঠনের গঠন প্রণালী। তোমরা বৈশিষ্ট্যের মধ্যে তোমরা দেখেছো যে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে বৈশিষ্ট্যের মধ্যেই কিছু কিছু সুবিধার কথা আলোচনা করা আছে। এখন আমরা তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো যে কোম্পানি সংগঠনের অনেকগুলো কি আছে, সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। এই কোম্পানি সংগঠনের সুবিধার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো যে অনেকগুলো সুবিধার মধ্যে প্রথম যে সুবিধা, যা কিছু লোক বা আমি যে উদ্যোক্তার কথা বললাম, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন সর্বনিম্ন, সর্বোচ্চ 50 জন, এবং পাবলিক লিমিটেড ক্ষেত্রে সর্বনিম্ন হলো 7 জন, সর্বোচ্চ 50 জন। সর্বনিম্ন 7 জন আর সর্বোচ্চ হলো শেয়ার দ্বারা সীমিত। যেহেতু এই কোম্পানির গঠনের
মূল যে বুনিয়াদী যে বিষয় সেটা হলো যে পর্যাপ্ত মূলধন এবং বৃহদায়তন প্রতিষ্ঠান তৈরি করার জন্য এই সাধারণত কোম্পানি সংগঠনগুলো তৈরি করা হয়। নাহলে যদি ছোট ছোট প্রতিষ্ঠান হয় এক মালিকানা হবে, না হয় কি অংশীদারি কারবারের মধ্যে হবে। কিন্তু যখন একটা কারবারকে বৃহৎ আকারে অনেক বড় পরিসরে এটিকে নিয়ে যাওয়া হবে, চিন্তা ভাবনা করা হবে, তখন কোম্পানি সংগঠনের দিকেই আগাতে হবে। 1 নম্বর সুবিধা হলো এই মূলধনের পর্যাপ্ততা, অর্থাৎ পর্যাপ্ত মূলধন সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে এই মূলধনটা অনেক অনেক বেশি মূলধন এখানে ইনভেস্ট করার সুযোগ আছে। এটা একটা বড় সুবিধা। এরপরে আছে হলো দায়টা হলো, আমি বলছি সীমিত দায় সম্পন্ন প্রতিষ্ঠান এটি। তাহলে কোম্পানি সংগঠনের দায় যতটুকু সে শেয়ার ক্রয় করবে তার দায় দায়িত্ব ততটুকুর মধ্যে, বেশি বড় দায় দায়িত্বের মধ্যে তাকে যেতে হবে না, বা অসীম দায় নেওয়ার কোনো স্কোপ নাই, দায়টা সীমিত। এবং এই জন্য এখানে 3 নম্বর হলো একটা বিনিয়োগের ক্ষেত্র, সুন্দর বিনিয়োগের ক্ষেত্র। 4 নম্বর হলো এটাকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে, মানুষকে সঞ্চয় করার জন্য উদ্বুদ্ধ করে। হয়তো 1000 টাকা 2000 টাকার শেয়ার আমি 1টা 2টা 4টা 5টা 10টা কিনলাম, এর দ্বারা আস্তে 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 আমার শেয়ারের, আমি কোম্পানির মালিক হলাম, শেয়ার হোল্ডার হলাম, আমার জন্য আস্তে আস্তে মূলধন বাড়তে থাকে। এই সুবিধাগুলো কোম্পানির ক্ষেত্রে রয়ে গেছে। এরপরে কোম্পানির ক্ষেত্রে আরও সুবিধা হলো যে কর্মসংস্থান সৃষ্টি হয়, মানুষের আয় উপার্জন বাড়তে থাকে, দেশের উন্নয়ন হয়, সার্বিকভাবে দেশ আস্তে 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 আগায় যায়। এরপরে চিরন্তন অস্তিত্বের অধিকারী এটি, অর্থাৎ কোম্পানি সংগঠন যেহেতু একজন ব্যক্তির দ্বারা না বা 2-1 ব্যক্তির দ্বারা না, এটা আলাদা ব্যবস্থাপনা আছে, এজন্য এর অস্তিত্ব সহজে বিলুপ্ত হয় না, নষ্ট হয় না। এটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি প্রতিষ্ঠান, অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানটা স্থায়ী হতে থাকে। বিনিয়োগের একটা মানে উপযুক্ত একটা জায়গা হলো কোম্পানি সংগঠন, যে যেখানে বিনিয়োগ করতে চায় কোম্পানি সংগঠনের ক্ষেত্রে যদি কেউ বিনিয়োগ করে তার বিনিয়োগটা কী হবে, অত্যন্ত যেটাকে বলে নিরাপদ হবে, নিরাপদ বিনিয়োগ ক্ষেত্রে এটা হয়। এরপরে কোম্পানির সংগঠনের সুবিধা হলো আমার কোনো কারণে অর্থের প্রয়োজন, তাহলে আমি শেয়ারগুলো কী করতে পারি, অবাধে আমি শেয়ার হস্তান্তর করতে পারি, বিক্রি করে আমি অর্থ সংগ্রহ করতে পারি। এটি একটি বড় সুবিধা। কোম্পানি সংগঠনের অন্যান্য সুবিধার মধ্যে আছে বৃহদায়তন, অর্থাৎ প্রতিষ্ঠানটা অনেক বড় আকারে করা যেতে পারে, বৃহদায়তন প্রতিষ্ঠান সম্প্রসারণ করার সুবিধা হয়। এবং এর আগে বললাম লোকজন, এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়, দেশের যে আর্থসামাজিক উন্নয়ন হয়, সাথে সাথে দেশের যে ইগুলো আছে তোমার খনিজ সম্পদ, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আছে, এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সহজ হয় এই কোম্পানি সংগঠনের ক্ষেত্রে। এরপরে পরিচালনার দক্ষতা বৃদ্ধি পায়, অর্থাৎ কোম্পানি সংগঠন যারা পরিচালনা করেন তাদের প্রত্যেকটা জায়গাতে, বিভিন্ন জায়গাতে দক্ষতা বৃদ্ধি পায়, দক্ষতা তারা বিভিন্ন সেক্টরে তারা দক্ষ হয়ে ওঠে, আস্তে আস্তে নিজেরাও আবার কোম্পানি সংগঠন নতুন করে দেওয়ার জন্য চেষ্টা করে, কোম্পানি সংগঠন স্প্রেড হয়, সম্প্রসারণ হয়, বৃদ্ধি পায়। আকর্ষণীয় বিনিয়োগের ক্ষেত্রে বলছে এখানে বিনিয়োগ করলে লস হওয়ার সম্ভাবনা খুব কম, এই জন্য আকর্ষণীয় বিনিয়োগের ক্ষেত্রে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগও আছে, অর্থাৎ যত যেখানে লাভ আছে সেখানে ঝুঁকিও আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করলেও এখান থেকে লাভের পরিমাণটা বাড়তে থাকে, ঝুঁকি গ্রহণ করার একটা থাকে, প্রবণতা আসে। আর ব্যাপক প্রচার হয়, অর্থাৎ কোম্পানির নামটা দিয়ে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়। এটা ব্যাপকভাবে প্রচার হওয়ার কারণে দেশের মধ্যেও এবং দেশের বাইরেও বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি হয়, বাজার সম্প্রসারণ হয়, আর দেশে উৎপাদিত পণ্য বিদেশে যখন চলে যায়, রপ্তানি করা হয়, তখন দেশের ভাবমূর্তি বেড়ে যায়, দেশ উন্নয়নের ক্ষেত্রে আস্তে 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 উন্নত দেশের দিকে আগায় যাচ্ছে। এই কোম্পানি সংগঠনের সম্প্রসারণ দ্বারা এটি বোঝা যায়। এটা হলো কোম্পানি সংগঠনের মোটামুটি কিছু কিছু সুবিধা আছে। কিছু কিছু অসুবিধার মধ্যে যেগুলো আছে, যেটা গঠন করাটাই অনেক ঝামেলা যুক্ত, অর্থাৎ কোম্পানি সংগঠন, এই যে আমি কিছুক্ষণ পরে গঠন নিয়ে আলোচনা করব, কয়টা স্তরে গঠন করতে হয়। এই গঠন প্রণালীটাই এটার অত্যন্ত জটিল এক প্রক্রিয়া, অর্থাৎ
বিভিন্ন স্তরে 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 অনেক সময় সাপেক্ষ ব্যাপার নিয়ে এই কোম্পানির সংগঠনটা গঠন করা, অর্থাৎ গঠন প্রক্রিয়াটা জটিল, এটা জটিল প্রণালী। এর পরিচালকদের স্বার্থ সিদ্ধি, অর্থাৎ যারা পরিচালক থাকেন তারা নিজ স্বার্থে তাদের নিজের সুবিধার্থে কোম্পানিগুলো বিভিন্নভাবে পরিচালনা করে থাকেন। অনেক সময় আইন ওইভাবে আইনের অধীনে থেকেও অনেক সময় তারা নিজেদের সুযোগ সুবিধাটাকে প্রাধান্য দিয়ে থাকেন। এটা এই জন্য কোম্পানি সংগঠনে এটা একটা, যারা শেয়ার ক্রয় করেন মালিক, তাদের দিকে খুব বেশি দেখা হয় না, তাদের স্বার্থটা অর্থাৎ শেয়ার মালিকদেরকে উপেক্ষা করা হয়। এটা একটা অসুবিধা। স্বজনপ্রীতি হয় অনেক সময় এর মধ্যে থেকে, অর্থাৎ বিভিন্নভাবে নিজেদের স্বার্থটা দেখে, অন্যের স্বার্থটাকে ছোট করে দেখে, এর ফলে স্বজনপ্রীতি হয় এই কোম্পানির মধ্যে। অনেক সময় অনেক জায়গাতে ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে অনেক সময় যেহেতু পরিচালনা আলাদা ব্যবস্থাপনা থাকে, এই জন্য পরিচালনার ব্যয়টাও অন্যান্য কোম্পানির চেয়ে অনেক বেশি হয়। পরিচালনার ব্যয়টা বেশি হতে থাকে, পরিচালনার ব্যয়ের আধিক্য থাকে। ক্ষমতা এবং দায়ের মধ্যে অসঙ্গতি হয়, অর্থাৎ আমার যে পরিমাণ আমি বিনিয়োগ করতে পারবো, যে পরিমাণ আমার ক্রয় ক্ষমতা বা বিনিয়োগ ক্ষমতা, তার থেকে দায়ের পরিমাণ অনেক সময় অসঙ্গতি হয়, বেড়ে যায় অথবা কম বেশি হয়ে যায়। এটা কোম্পানি সংগঠনের কিছু অসুবিধা। শেয়ার যেটা বললাম, মালিকদেরকে উপেক্ষা করা হয়, মালিকদেরকে সুযোগই দেওয়া হয় না। মালিকরা যে এটাতে অংশগ্রহণ করবে, আগ্রহ সৃষ্টি করবে, মালিকদেরকে আগ্রহশীল করে তোলার জন্য কোম্পানির সংগঠন পরিচালক যারা থাকেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোম্পানি গঠন হয়ে যায় তখন তাদেরকে অনাগ্রহ, মানে তাদের প্রতি অনীহা অনেক সময় এসে যায়, স্বজনপ্রীতি হয় এবং মানুষের মধ্যে কি হয়, দূরত্ব তৈরি হয় অনেক ক্ষেত্রে। এগুলো হলো কোম্পানি সংগঠনের কিছু অসুবিধা। আইনের কিছু কড়াকড়ি আছে, অর্থাৎ কিছু কিছু জায়গাতে এমনভাবে আইন করা আছে যে আইনের কারণে একজন মানুষ কোম্পানি থেকে বের হয়ে আসতে চাইলেও অনেক সময় কিছু আইনি জটিলতার কারণে পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সহজে শেয়ারগুলো চট করে হস্তান্তর করা যায় না। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে এখানে কিছু আইনি জটিলতা আছে, এই বিষয়গুলো অসুবিধা। আর গোপনীয়তা কম থাকে, কোম্পানি সংগঠনের গোপন বিষয়গুলো থাকে না সাধারণত। স্মারকলিপির মাধ্যমে সমস্ত বিষয় যেহেতু উল্লেখ থাকে, এগুলো কিছু কিছু গোপনীয়তা রক্ষা করলে আরও ভালো করা যেত, কিন্তু কোম্পানি সংগঠনের ক্ষেত্রে এই গোপনীয়তাটা সহজে রক্ষা করা যায় না, হয়ে ওঠে না। কোম্পানি সংগঠনের অসুবিধা যতই আলোচনা করি আমরা, তার মধ্যে থেকেও দেখা যাচ্ছে সুবিধাটাই অনেক বেশি। এই জন্য উত্তরোত্তর আমাদের দেশে কোম্পানির গঠন প্রক্রিয়া, কোম্পানির পরিচালনা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি, এবং আস্তে 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 আমাদের অনেক কোম্পানি গঠন হয়েছে, এবং আস্তে 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 দেশের আর্থসামাজিক উন্নয়নে এই কোম্পানিগুলো খুব ভালো ভূমিকা পালন করে থাকে। এই মোটামুটি কোম্পানি সংগঠনের সুবিধা অসুবিধা। গঠন প্রণালী নিয়ে অল্প সময়ে আলোচনা করব। কোম্পানি সংগঠন যেহেতু চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, এর মধ্যে গঠন করার ক্ষেত্রে কয়েকটা স্তর আমাদেরকে পার হতে হয়। কোম্পানির সংগঠনের গঠন প্রক্রিয়ার মধ্যে প্রথম হলো উদ্যোগ গ্রহণ পর্যায়। কয়েকটা পর্যায় আছে, চারটে। এক নম্বর হলো উদ্যোগ গ্রহণ পর্যায়, এরপর 2 নম্বর নিবন্ধন দলিলপত্র প্রণয়ন পর্যায়, 3 নম্বর নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায়, 4 নম্বর কার্য আরম্ভ পর্যায়। চারটে পর্যায়ে জুন ক্লাসে আলোচনা করছিলাম। 1 নম্বর উদ্যোগ গ্রহণ পর্যায়, 2 নম্বর হলো দলিলপত্র কি প্রণয়ন, যেটা দলিলপত্র প্রদান করা, জমা দেওয়া, এই সংগ্রহ করা, যা যা প্রয়োজন এই দলিলপত্র প্রণয়ন পর্যায়। 3 নম্বর হলো নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, 4 নম্বর হলো কার্য আরম্ভ পর্যায়। তো কোম্পানি সংগঠন যখন গঠন করতে হয় ওখানে 4টা স্তরকে পার করে কোম্পানি একটা প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা লাভ করে। তো উদ্যোগ গ্রহণ পর্যায়ের মধ্যে আমরা এর আগে আলোচনা করছিলাম যে বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করতে হয়। উদ্যোগ গ্রহণ করার সময় প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন, আর পাবলিক লিমিটেড ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জনকে উদ্যোগ গ্রহণ করতে হয় কোম্পানি গঠনের জন্য। তো কোম্পানি গঠন যখন করবে, উদ্যোগ গ্রহণ করার সময় বিভিন্ন ক্ষেত্র নির্বাচন করতে হবে, জায়গা নির্ধারণ করতে হবে, দেখতে হবে, সম্ভাব্যতা যাচাই করতে হবে, আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে, প্রকল্প কী করা হবে সেটার অনুমোদন নিতে হবে।
এই উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে, যারা উদ্যোগ গ্রহণ করবে তারা এই বিষয়গুলো সামনে রেখে কোম্পানির আস্তে 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 উদ্যোগ গ্রহণ করবে বা কোম্পানিকে আগায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। 2 নম্বর হলো দলিলপত্র প্রণয়ন পর্যায়ে। দলিলপত্র প্রণয়নের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে নিবন্ধন যাবতীয় প্রয়োজনীয় দলিল তৈরির সময়কালকে, অর্থাৎ একটা কোম্পানি গঠন করার ক্ষেত্রে যে যে কাগজগুলো প্রয়োজন, কোথায় হবে, কী নাম হবে, তারপরে মূলধন কত হবে, এরপরে কতদিনের মধ্যে এটা স্টার্ট হবে, তারপরে সম্ভবত বিভিন্ন বিষয়গুলো যাচাই করার জন্য অনেকগুলো কাগজপত্র সংগ্রহ করতে হবে। অর্থাৎ পরিচালকরা কী করবে, তারপরে কারা এটার দায়িত্ব পালন করবে, আর এখানে উপদেষ্টা আইন ও প্রক্রিয়া কে থাকবে, এভাবে বিভিন্ন বিষয়গুলো কোম্পানি আইন দলিলপত্র প্রণয়নের ক্ষেত্রে, অর্থাৎ প্রয়োজনীয় কাগজপত্রগুলো সরবরাহ বা সংগ্রহ করার এই পর্যায়টি বলা হয় দলিলপত্র প্রণয়ন পর্যায়। নিবন্ধন অফিসে জমা দেওয়ার জন্য অনেকগুলো কাগজপত্র প্রয়োজন হয়। এই কাগজপত্রের মধ্যে রয়েছে স্মারকলিপি বা পরিমাণ নিয়মাবলী, এগুলো দিতে হয়। এরপরে দিতে হবে যে স্মারকলিপির মধ্যে কোম্পানির স্টার্ট থেকে শুরু করে কোম্পানির সমস্ত পরিচালনার ক্ষেত্রে সব বিষয়গুলো থাকবে। আর পরিমেল নিয়মাবলীর মধ্যে আছে কোম্পানির অভ্যন্তরীণ যে পরিচালনার বিষয়গুলো থাকবে, কিছু নিয়মকানুন থাকবে, কীভাবে ভিতরে সংগঠন পর্যায়ে হবে, পরিচালকরা কী হবে, কার কী কাজ হবে, এই দায়িত্বগুলো ভিতরের কাজ, এটা কোম্পানির পরিমেল নিয়মাবলীর মধ্যে থাকবে। এই কাগজগুলো সংগ্রহ করতে হয়, অনেক সময় ধরে কাগজ করতে হয়, তৈরি করতে হয়, প্রণয়ন করতে হয়। এটা হলো কাগজপত্র দলিলপত্র প্রণয়ন পর্যায়। 3 নম্বর হলো আমার এই দলিলপত্র প্রণয়ন হওয়ার সঙ্গে সঙ্গে আমি নিবন্ধকের কাছে যখন সব কিছু জমা দিব, ওনারা সম্ভবত সমস্ত কিছু যাচাই বাছাই করে দেখাশোনা করে একটা কোম্পানিকে সরজমিনে এসে পরিদর্শন করে রিপোর্ট পেশ করার পরে সরকারি রেজিস্ট্রির অফিসে সমস্ত রিপোর্ট যখন জমা দেবে, তখন তারা কোম্পানির নাম এবং সমস্ত কিছু দেখে রেজিস্ট্রেশন বা নিবন্ধন একটা পত্র দিয়ে দিবে। এটাকে বলে নিবন্ধন পত্র সংগ্রহ করা। অর্থাৎ নিবন্ধন পত্র যখন সংগ্রহ হয়ে গেল, সেক্ষেত্রে কোম্পানির যে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে, সেখানে হলো কোম্পানির স্মারকলিপির 3টা কপি দিতে হবে, নিবন্ধন অফিসে জমা দিতে হবে। এরপরে সংঘবৃদ্ধির 3টা কপি, পাবলিক লিমিটেড কোম্পানির তফসিল 1-এর সংঘবৃদ্ধি হিসেবে নেওয়া হয়, এটার 3 কপি দিতে হবে। ঘোষণাপত্র, উদ্যোক্তাগণ বা পরিচালকদের যারা থাকবেন, উদ্যোক্তাগণের মধ্যে যারা পরিচালনা, তাদের নাম, ঠিকানা, পেশা, বিভিন্ন বিষয়, নাগরিকত্ব সার্টিফিকেশন সমস্ত কিছু দিতে হবে। স্বাক্ষরযুক্ত কি দায়িত্ব পালন করবে, তার সম্মতিপত্রের স্বাক্ষরযুক্ত কিছু বিষয়গুলো থাকবে, এটা জমা দিতে হবে। এরপরে হাইকোর্টের উকিল অথবা সংবিধি উল্লিখিত কোনো পরিচালক বা যে ব্যক্তি এটা কী করবেন, কোম্পানির আইনের বিষয়গুলো দেখবেন, তার নাম ঠিকানা উল্লেখ করে রেজিস্ট্রেশন অফিসে জমা দেবেন। এবং সন্তুষ্ট হলে রেজিস্ট্রার যদি তারা দেখেন সমস্ত বিষয় যদি তাদের মনে হয় যে না সব ঠিক আছে, দেওয়া যাবে, এবং স্মারকলিপির সংঘবৃদ্ধি সমস্ত কিছু পড়াশোনা করার পরে সরকারের কাছে যখন এই রিপোর্ট পেশ করবে, তখন সরকারের পক্ষ থেকে রেজিস্ট্রার অফিসে নিবন্ধনের তাকে কি দিবে, একটা দলিলপত্র দিয়ে দিবেন যে এটা আজ থেকে দেওয়া হলো। এরপর থেকেই তারা কতদিন থেকে মধ্যে কার্যারম্ভ করবে সেটা লিখে দিবে। এরপরে এই রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হবে। এরপরে রেজিস্ট্রেশন নিয়ে আসার পরে কোম্পানির সমস্ত কার্যক্রম শুরু হলো, এবং এরপরে কার্যারম্ভ পর্যায়ে মানে রেজিস্ট্রেশন পাওয়ার সাথে সাথে কোম্পানির পরিচালকগণ যারা থাকবে, তারা কোম্পানি স্টার্ট করার জন্য উৎপাদন প্রক্রিয়া হোক বা যে কোনো কোম্পানি সম্প্রসারণ করাকে আস্তে 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 শেয়ার বিলটি বন্টন করে নিয়ে, এরপরে মূলধন সংগ্রহ করে নিয়ে কার্য আরম্ভ শুরু করে। 4টা পর্যায়ে আলোচনা করলাম। 1 নম্বর উদ্যোগ গ্রহণ পর্যায়, 2 নম্বর দলিলপত্র প্রণয়ন পর্যায়, 3 নম্বর নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়, 4 নম্বর হলো কার্য আরম্ভ পর্যায়। এইভাবে একটা কোম্পানির যাত্রা শুরু হয়। তোমরা বই দেখে আরও বিস্তারিত একটু পড়াশোনা করে আগায় নেবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই কামনায় আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।